দিনটা ছিল 1 ফেব্রুয়ারি, যেদিন আমরা উজ্জয়নের উদ্দেশ্যে রওনা দিলাম। উজ্জয়ন আমাদের সেভাবে কখনোই প্ল্যানে ছিল না, কিন্তু কি জানি কিভাবে হঠাৎ করেই সবকিছু নিজে থেকে প্ল্যান হয়ে গেল। আমি ভেবেছিলাম উজ্জয়ন আমি দর্শন করব, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি 2026-এর শুরুতেই হয়ে যাবে সেটা আমার কল্পনারও বাইরে ছিল। এদিন আমরা চলে আসলাম কিষানগঞ্জ স্টেশনে, যেখান থেকে আমাদের 3টে নাগাদ ট্রেন ছিল। কিন্তু সেই ট্রেন 3 ঘন্টা লেট করে এবং আমাদের ট্রেন আসে সন্ধ্যে 6টায়। তো সেদিনকে আমার পরে ভিডিও করার ট্রেনে উঠে কোনো এনার্জি ছিল না, তাই আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। নেক্সট মর্নিংয়ে আমি ঘুম ভেঙে দেখি যে এখন আমরা আছি বারাণসীতে, যেটা বানারস। এখন আমরা বারাণসী স্টেশন ক্রস করছি। তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে সকালে একটু চা খেয়ে নিচ্ছিলাম, একটু ব্রেকফাস্ট করে নিলাম। দেন আজকেও সারাটা দিন আমরা ট্রেনের মধ্যেই থাকবো। কাল ভোর 3টে নাগাদ আমরা উজ্জয়নে নামবো। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। জানো তো, আমি ভেবেছিলাম এই বছর থেকেই আমি জ্যোতির্লিঙ্গ দর্শন শুরু করব, কিন্তু সেটা আমি ভেবেছিলাম যে বানারসে গিয়ে কাশী বিশ্বনাথের দর্শন থেকেই আমি আমার ফার্স্ট জ্যোতির্লিঙ্গ দর্শন শুরু করব। কিন্তু ওই যে কথায় আছে না, তুমি যেটা প্ল্যান করবে সেটাই সবসময় হবে, সেটা কিন্তু না। ভগবান তোমার জন্য অন্য কিছু ভেবে রেখেছে। আর সত্যি তাই, মানে আমি ভেবেছিলাম ওটা দিয়ে শুরু করব, কিন্তু উজ্জয়নটা যে কিভাবে প্ল্যান হয়ে গেল সেটা আমি নিজেও বুঝতে পারলাম না। আর সবকিছুই সাডেন হয়ে গেল, যেটা বোঝার মতোই না। কারণ আমি না প্রচুর ভিডিওতে দেখেছি বা শুনেছি যে উজ্জয়ন তুমি নিজের ইচ্ছায় কখনোই যেতে পারবে না। যতক্ষণ না মহাকাল নিজে তোমাকে সেখানে ডাকবে, তুমি নিজে থেকে কখনোই যেতে পারবে না। সেই জন্য আমি না সেভাবে ভাবিনি কখনো যে আমি উজ্জয়ন এত তাড়াতাড়ি যাব। বাট মানে ভাগ্য কি না, সেখানে দাঁড়িয়ে আমি আমার জীবনের ফার্স্ট জ্যোতির্লিঙ্গ দর্শন করলামই মহাকাল দর্শন দিয়ে। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া মহাদেবের কাছ থেকে। মহাদেব আমাকে সেটুকু যোগ্য মনে করেছে, তার দর্শন দিয়েছে, মানে এটাই অনেক। দেন আমরা তারপর ভোর 3টে নাগাদ উজ্জয়ন জংশনে আমরা নামলাম। ট্রেনটা শুরুর দিকে লেট থাকলেও পরে ঠিক টাইমেই আমরা পৌঁছে গেছিলাম। তারপর রুম নিয়ে ফ্রেশ হয়ে স্নান করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ওই 6টা 6:30 নাগাদ সমস্ত মন্দির দর্শনের জন্য। কারণ আমাদের মনে হয়েছিল যেহেতু আমরা দুটো দিনের জন্য এসেছি, তো সেখানে সকালের দিকটা ভিড়টা কম থাকবে, তাই জন্য আমরা ভোরের দিকেই বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আমি একটা গণেশ মন্দিরে গেছিলাম, সেখানে দর্শন করে তারপরে এখানে আমরা চলে এসেছি গড়কালিকার মন্দিরে। এটা 51 শক্তিপীঠের মধ্যে আর একটি শক্তিপীঠ, যেখানে নাকি বলা হয় মায়ের ওপরে ঠোঁট পড়েছিল। তো সেখানে আমরা দর্শন করে তারপর চলে আসলাম আমরা কাল ভৈরবের দর্শন করতে। এখানে বলা হয় যে কাল ভৈরবের দর্শন ছাড়া নাকি উজ্জয়নের মহাকাল দর্শন সেটা সম্পূর্ণ হয় না। প্রথমে কাল ভৈরবের মন্দির দর্শন করে তার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরেই তোমরা উজ্জয়ন মহাকাল দর্শন করতে পারবে। আর এখানে আমরা যখন গেছিলাম তখন হালকা ভিড় ছিল, কিন্তু একটু পরেই এখানে অনেকটা ভিড় হয়ে গেছে। এটা না আমাদের সাথে প্রত্যেকটা মন্দিরেই হয়েছিল, যে আমরা সমস্ত মন্দির সুন্দরভাবে দর্শন করতে পেরেছি, সবই হয়তো মহাকালের ইচ্ছে ছিল। তারপর এখান থেকে আমরা চলে আসলাম মঙ্গলনাথ মন্দিরে। পবিত্র শিপ্রা নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। এখানকার পরিবেশ সত্যি অসাধারণ, শান্ত এবং আধ্যাত্মিক। মঙ্গলনাথ মন্দিরের সবচেয়ে বড় বিশেষত্ব হলো পুরাণ অনুযায়ী এই স্থানকে মঙ্গল বা মার্স গ্রহের জন্মস্থান হিসাবে মনে করা হয়। সেই কারণে মঙ্গলনাথ মন্দিরের সঙ্গে জ্যোতিষ ও মঙ্গল গ্রহের বিশেষ সম্পর্ক রয়েছে। এখানে ভগবান শিব মঙ্গলনাথ রূপে পূজিত হন। তোমাদের যদি মঙ্গল সংক্রান্ত কোনো দোষ বা সমস্যা থাকে, সেটার জন্য তোমরা এখানে এসে পুজো করাতে পারো। মঙ্গলনাথ মন্দির শুধু একটা মন্দির নয়, এটি যেন পুরাণ আধ্যাত্মিকতা, জ্যোতিষ আর প্রাচীন জ্যোতিষ বিজ্ঞানে এক সুন্দর মিলনস্থল। উজ্জয়ন এলে মঙ্গলনাথ মন্দিরে এসে এই শান্ত পরিবেশটা একবার হলেও অনুভব করতেই পারো তোমরা।
সেখান থেকে তারপর আমরা চলে আসলাম সন্দীপনী আশ্রম। কথিত আছে শ্রীকৃষ্ণ ও বলরাম মথুরা থেকে উজ্জয়িনী এসে ঋষি সন্দীপনীর আশ্রমে শিক্ষালাভ গ্রহণ করেছিলেন। তিনি ৬৪ দিনে ৬৪টি কলা আয়ত্ত করেছিলেন। এর মধ্যে বেদ, শাস্ত্র, সঙ্গীত, যুদ্ধবিদ্যা ও বিভিন্ন বিদ্যা অন্তর্ভুক্ত ছিল। এই আশ্রমের কাছে গোমতী কুণ্ড রয়েছে, যেখানে প্রাচীনকাল থেকেই এই আশ্রমের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। এছাড়া অকপট নামে একটি স্থান আছে। বিশ্বাস করা হয় সেখানে শ্রীকৃষ্ণ তার লেখাপড়া অনুশীলন করতেন, যেখানে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা খোদাই করা একটি পাথরও রয়েছে, যা ঐতিহ্যগতভাবে ঋষি সন্দীপনীর সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। এখানে তোমরা গেলেই বুঝতে পারবে অনেক কিছু বানানো আছে, অনেক কিছু তৈরি করে রাখা আছে, যেখানে সত্যিই তোমার মনে হবে যে হ্যাঁ, শ্রীকৃষ্ণ সেখানে ছিলেন এবং তিনি কিভাবে বিদ্যা গ্রহণ করেছিলেন, সমস্ত রকমের চিত্রকলা সেখানে করা রয়েছে। তারপর আমরা সেখান থেকে চলে আসলাম উজ্জয়নের মুক্তেশ্বর মহাদেব মন্দিরে। মন্দিরের শুরুতেই আমাদের এই সুন্দর সদস্যটার সাথে দেখা হয়ে গেল, যে ভীষণ সুন্দর, ভীষণ মিশুকে। সেখান থেকে আমরা ভালোভাবে দর্শন সেরে চলে আসলাম মেন মহাকালেশ্বর মন্দিরে। উজ্জয়নে এসে আজ এমন এক পবিত্র স্থানে দাঁড়িয়ে আছি, যেখানে বিশ্বাস করা হয় স্বয়ং মহাদেব মহাকাল রূপে বিরাজ করছেন। ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং উজ্জয়নের প্রাণকেন্দ্র। মহাকাল সময়েরও যিনি অধিপতি, আর সেই কারণে মহাকাল শুধু একটি মন্দির নয়, সেটি একটি শক্তি এবং আধ্যাত্মিকতার এক অসাধারণ অনুভূতি। ১২টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি মাত্র জ্যোতির্লিঙ্গ যেটা দক্ষিণমুখী। আমরা খুব ভালোভাবেই মহাকালের দর্শন সেরে নিয়েছি এবং তারপর এই যে আমরা এখন বেরিয়ে গেছি রুমের উদ্দেশ্যে। এখন কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকালে বেরোবো। আচ্ছা, তোমাদের আমি কিছু কথা বলি, যে আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম তো সেভাবে বুঝতে পারিনি, তাই আমরা শীঘ্রই দর্শনের টিকিটটা বুক করেছিলাম, যেটা আমার মনে হয় যে তোমরা একটু কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে দেখলে না মহাকালের দর্শনটা অনেকটা টাইম তোমরা করতে পারবে। বাট শীঘ্রই দর্শনে হয় কি, তুমি শুধুমাত্র কয়েক সেকেন্ড শুধু তুমি মহাদেবকে দেখতে পারবে, তাছাড়া হয় না, সেটা খুব তাড়াতাড়ি দর্শন করে তোমার বেরিয়ে চলে আসতে হবে। উজ্জয়নে এসে মহাকাল দর্শনের পর আবার বিকেলবেলা রেডি হয়ে চলে এলাম শিপ্রা নদীর তীরে অবস্থিত পবিত্র রামঘাটে, যেখানে সন্ধ্যা আরতি হয় আর যেটার অনুভূতি পুরোটাই আলাদা। जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा, तू क्यों समझ ना पाया, तन मिट्टी है मन माया, भगवा चोला तन पे जो तू ओढ़े, हर झोला तो जाएगा पीछे छोड़े, मन पावन हो गंगा में डूब नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे